ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। দেশের ফুটবল অঙ্গন আজ একেবারে সরগরম। ফুটবল অঙ্গনে ঘটে গেছে স্মরণকালের অন্যতম বড় একটি ঘটনা। লাইভ বেটিং, স্পট ফিক্সিং এবং ম্যাচ ম্যানিপুলেশনের অভিযোগে আরামবাগের ফুটবলার এবং কর্মকর্তা মিলে সর্বমোট 20 জনকে বিভিন্ন সময়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সাথে প্রিমিয়ার লিগ খেলে রেলিগেশনে নেমে যাওয়া ক্লাবটিকে 2 বছরের জন্য নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগের ফুটবলে। লিগে খুব বাজে সময় কাটানো আরামবাগ মৌসুমের শেষ দিকে এসে পড়েছে কঠিন শাস্তির মুখে। ক্লাবটির উপর নেমে এসেছে লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিং এর মতো গুরুতর অভিযোগ। এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে নামা ক্লাবটিকে শাস্তি হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগে, যেখানে তাদেরকে থাকতে হবে 2 বছরের জন্য। সেই সাথে জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। 28 সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক হিসেবে জমা দিতে হবে এই অর্থ। এছাড়াও ক্লাবের সাবেক বর্তমান ফুটবলার ও কর্মকর্তা মিলিয়ে 20 জনের উপরে নেমে এসেছে বিভিন্ন মেয়াদের শাস্তি। আজীবন নিষিদ্ধ হয়েছেন আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম ও সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেন। 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ক্লাবটির সাবেক ভারতীয় ফিজিও ও ভারতীয় গেম অ্যানালিস্টকে। 5 বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ। বর্তমান ফুটবলার আলামিন, রকি, জাহিদ, সৈকত, অস্ট্রেলিয়ান ব্র্যাডি স্মিথ সহ 8 ফুটবলারকে দেয়া হয়েছে 3 বছরের নিষেধাজ্ঞা। সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা সহ 5 ফুটবলারের উপর দেয়া হয়েছে 2 বছরের নিষেধাজ্ঞা। এক্সপেক্টেড একটা লম্বা থ্রো এবং সেটা ঘটনার শুরু হয় বছরের শুরুতে বাফুফের কাছে এএফসির পাঠানো চিঠি আর তথ্যে, যেখানে আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে বড় ক্লাবের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়। তারই ভিত্তিতে তদন্তে নামে বাফুফে। আরামবাগের জড়িত থাকার সত্যতা মেলায় ডিসিপ্লিনারি কমিটি এসব শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যোগসাজশ পাওয়া যায়নি ব্রাদার্সের। একসাথে 20 ফুটবলার ও কর্মকর্তার শাস্তি, ক্লাবকে নামিয়ে দেয়া, সব মিলিয়ে এমন শাস্তি এদেশের ঘরোয়া ফুটবলে নতুন দৃষ্টান্ত। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। প্রিমিয়ার লিগ ফুটবল থেকে 2 ধাপ অবনমন হয়েছে মূলত আরামবাগের। এবং একটা বিষয় লক্ষণীয় তা হচ্ছে যে শাস্তি দেয়া হয়েছে সেখানে বলা আছে কিন্তু 2 বছরের জন্য প্রথম বিভাগে নেমে গেছে। তার মানে আগামী মৌসুমে প্রথম বিভাগে যদি আরামবাগ প্রথমও হয়, অর্থাৎ লিগের টপ মোস্ট তালিকায় একদম টপেও থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার পরবর্তী বছর আবারও প্রথম বিভাগে খেলতে হবে। শুধুমাত্র বাংলাদেশের ফুটবলে না, বিশ্ব ফুটবলে এই রকম নজিরা আছে কিনা কিংবা এত কড়া শাস্তি কখনো দেয়া হয়েছে কিনা সেই ব্যাপারে আমরাও সন্দিহান। আমাদের কাছে বেশ কয়েকটা রেফারেন্স আছে যে বিশ্বব্যাপী বেশ কিছু শাস্তির উদাহরণ আমরা ঠিক এই মুহূর্তে দেখাতে চাই দর্শকদেরকে। এক্ষেত্রে বলতেই হবে 2006 সালে ইটালিয়ান ফুটবলের কথা, যেবার ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে ইউভেন্টাস, এসি মিলান, ফিওরেন্তিনা, লাজিও এবং রেজিনা তারা বলি হয়েছিলেন এবং সেক্ষেত্রে ইউভেন্টাস তাদের জয় করা লিগ শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল। সিরি বিতে অবনমন করা হয়েছিল। এসি মিলানের পরবর্তী মৌসুমে 30 পয়েন্ট পেছনে থেকে শুরু করতে হয়েছিল এবং ফিওরেন্টিনা, লাজিও, রেজিনা তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের আরও কিছু উদাহরণের মধ্যে আসে 2020 সালে খুব রিসেন্টলি ভিয়েতনামের ফুটবলে আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে ডং থাপ ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছিল। সেখানকার 11 জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছিল। এছাড়াও আমরা জানতে পারি যে নাইজেরিয়ান ফুটবলে 2013 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে 4টি ক্লাবকে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু এরকমভাবে 20 জন ফুটবলারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে 2 বছরের জন্য আরামবাগ ক্লাবে। আমরা সামগ্রিকভাবে দেশের ফুটবলের এই পটচিত্র নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জনাব আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক বাফুফে। সোহাগ ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি শুনতে পাচ্ছি। সোহাগ ভাই, একটু জানতে চাইবো এএফসির প্রতিবেদন বা এএফসির চিঠির পর তার পরবর্তীতে আপনারা তদন্ত করা শুরু করেছেন, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এএফসির সেই চিঠির সূত্রটা কী ছিল বা উৎসটা কী ছিল এবং এই এন্টায়ার প্রসিডিওরে এএফসির ভূমিকাটা কী ছিল? থ্যাংক ইউ। আমি আসলে খুব ইন ডিটেইল অনেক বিষয় হয়তো শেয়ার করতে পারবো না, জি, বিকজ আমাদের কাছে আসলে এই ম্যাচ ম্যানিপুলেশন বা গট আপ ম্যাচ বা ফিক্সড ম্যাচ বা এই সংক্রান্ত বিষয়গুলোতে যে আসলে প্রসিডিওর
ফিফা এবং এএফসি, ওরা আসলে টোটাল বিষয়গুলো, ওদের ভাষায় হচ্ছে যে ইন্টিগ্রিটি ইস্যু, এটা হচ্ছে ফুটবলের একটা ইন্টিগ্রিটি ইস্যু। সেই ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে ওরা আসলে যেভাবে করে কাজ করে, তাতে করে আমাদের পজিশন থেকে যে ফিউচারে আমরা আমাদের আসলে যেভাবে করে আমাদের কর্মপদ্ধতিগুলো আমরা ফলো করব, আমাদের যে প্রসিডিউর গুলো অবলম্বন করতে হয়, আমাদের যে আমাদের যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে জোর দিয়ে কাজ করতে হয়, তো সেই অনেক বিষয় আমাদেরকে আমাদের পক্ষ থেকে শেয়ার করতে পারবো না। সেটা শুধুমাত্র প্রসিডিউর না, সেটা একদম রিটেন আমাদেরকে বলা রয়েছে যে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা সংশ্লিষ্ট যারা আমাদের ক্লাব রয়েছে, ক্লাব অফিসিয়াল প্লেয়ার, যাদেরকে বিভিন্ন সময় আমরা যাদেরকে যাদেরকে ইন্টারোগেট করা হয়েছে, তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কখনোই কারোর সাথে শেয়ার করতে পারবো না, থার্ড পার্টি কারোর সাথে। বাট আজকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে শেয়ার করা সম্ভব, আমরা একটা প্রেস রিলিজ দিয়ে একদম ঘটনার আদ্যপন্থা আমরা যতটুকু পেরেছি শুরু থেকে আমরা জানিয়েছি। আমাদের তার আগে একটু বলতে হয় যে আসলে ফিফা বা এএফসি এরা কিভাবে কাজ করে। তারা আসলে থার্ড পার্টি কিছু এজেন্সির মাধ্যমে কাজ করে, এবং সেই যাদের কাজই হচ্ছে, সেই থার্ড পার্টি এজেন্সিগুলোর কাজই হচ্ছে যে বেটিং মার্কেটে সাসপিশাস, মানে সন্দেহজনক যদি কোনো বেটিং বা ইরেগুলার কোনো প্যাটার্ন যদি দেখা যায়, লেটস সে বাংলাদেশে আজকে আমাদের কোনো গ্রামের কোনো একটা জেলা ফুটবল লিগ নিয়ে যদি কেউ সেই সেই লাটভিয়া বা অন্য কোথাও বিশ্বের কোথাও যদি কোনো বেটিং সাইটে যদি কেউ সেই খেলাটা নিয়ে বেটিং করে, সো এই ডিজিটাল যুগে বা এই বৈশ্বিক এই যুগে তো আসলে সেটা কন্ট্রোল করার কোনো উপায় নেই। বাট বাট খেলাটার ইন্টিগ্রিটিটা সমুন্নত রাখার স্বার্থে, যে পবিত্রতা খেলাটার যে পবিত্রতা, বা খেলাটার যে বৈশিষ্ট্য, সেই স্বাভাবিক বৈশিষ্ট্যকে ধরে রাখার স্বার্থে এখানে আসলে সবাইকে যার যার পক্ষ থেকে অ্যাক্টিভলি রোল পালন করতে হবে। সেই আঙ্গিকেই, যেহেতু ফিফা এবং এএফসির পলিসি হচ্ছে পাতানো খেলার ব্যাপারে জিরো টলারেন্স, এবং ইন দ্য সেম লাইন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদের বাফুফের গঠনতন্ত্র, আমাদের যে লিগের বায়োলস রেগুলেশন, সবকিছুতেই কিন্তু আসলে পাতানো খেলার ব্যাপারে আমাদের পজিশনটাও, বাফুফের পজিশনটাও কিন্তু, বাফুফের সম্মানিত সভাপতি, আমাদের কার্যনির্বাহী কমিটি, আমাদের লিগ কমিটি, সকল ক্ষেত্রে যেহেতু আসলে পাতানো খেলার ব্যাপারে আমাদেরও পজিশন হচ্ছে জিরো টলারেন্স, সেই আঙ্গিকে কিন্তু যখনই এই বিষয়টা নিয়ে আমাদেরকে এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের তৃতীয় পক্ষের বরাত দিয়ে ডাটা উপাত্ত তথ্য সহ আমাদেরকে যখন আসলে তারা জানিয়েছে, এবং আমাদেরকে ওদের ভাষায় বলা হচ্ছে অ্যালার্ট করা, সেই অ্যালার্টটা পাওয়ার সাথে সাথে আমরা যখন বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে, কর্নার থেকে যখন আসলে ইনফরমেশন পাওয়া শুরু করলাম, এবং তখন কিন্তু বাফুফের যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমিটি, আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি, যেটাকে আমরা বলে থাকি ফিক্সড ম্যাচ আইডেন্টিফিকেশন কমিটি, তারা কিন্তু গত 3-4 মাস ধরে টায়ারলেস এফোর্ট দিয়ে সিরিজ অফ মিটিং অনেক কাজ করে, এবং যেখানে আমাদের সেই কমিটিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, যেটা আমরা উল্লেখ করেছি, তথ্য নিয়ন্ত্রক বিভিন্ন সংস্থা, অনেকেরই সাপোর্ট নিয়ে আসলে আমরা একটা পর্যায়ে এসে কনক্লুসিভ একটা ক্লাসিফাইড রিপোর্ট, যেটা আসলে পাতানো খেলা শনাক্তকরণ কমিটির পক্ষ থেকে বাফুফে ডিসিপ্লিনারি কমিটির সাথে শেয়ার করা হয়। এবং অ্যাজ পার আওয়ার বিজনেস প্রসিডিউর, আমাদের ডিসিপ্লিনারি কমিটি সেই বিষয়ে গত 26 তারিখ 26 আগস্ট তারা মিটিং করে, তারা অ্যানোনিমাস কিছু ডিসিশন নেয়, এবং যে ডিসিশনগুলো হচ্ছে গিয়ে আজকের সংশ্লিষ্ট সকলের সাথে কমিউনিকেট করা হয়। সোহাগ ভাই, আপনি পাতানো খেলার ব্যাপারে বলেন, অন দ্যাট নোট একটু যদি আমি জিজ্ঞেস করি, লাইভ বেটিং, স্পট ফিক্সিং বা অনলাইন বেটিং এগুলো তো একতরফা ভাবেও করা যায়, কিন্তু পাতানো খেলার কথা যখনই আসছে সেই জায়গায় কিন্তু আসলে এক পক্ষ দিয়ে হয় না, সেক্ষেত্রে দুই পক্ষের একটা সমঝোতার ব্যাপার থাকে। বাট এই জায়গায় শাস্তির জায়গাটা আমরা দেখলাম শুধুমাত্র আরামবাগের ব্যাপারে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, তাহলে আপনাদের তদন্ত কি শুধুমাত্র আরামবাগ ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনারা এক্ষেত্রে টোটাল পুরো এন্টায়ার প্রসিডিউরটা নিয়ে তদন্ত করেছিলেন? আমরা সকল কিছু নিয়ে তদন্ত করেছিলাম। আমাদের যখন বাফুফের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করা হয়, তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র আরামবাগ না, আমাদেরকে সেখানে আমাদের বেশ কয়েকটি ম্যাচ নিয়ে কিন্তু আসলে তথ্যপত্র বা ডাটা দেওয়া হয়, এবং সেই বেশ কিছু ম্যাচ নিয়ে কাজ করতে গিয়ে অ্যাজ আওয়ার প্রিলিমিনারি যে স্টেপ, সেই স্টেপের অংশ হিসেবে কিন্তু আমরা বেশ আরো 2-1টি ক্লাবের কাছেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন এক্সপ্লানেশন, তাদের কাছ থেকে জানতে চাওয়া, নাম্বার অফ কমিউনিকেশন, সেগুলো কিন্তু আমরা সম্পাদন করেছি অ্যাজ পার দ্য গাইডলাইন অফ বিএফএফ, পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। তো সেই যে বিভিন্ন আমরা জবাবগুলো পেয়েছি, এবং তারপরে কিন্তু অধিকতর ডাটা তথ্যপত্রের জন্য কিন্তু আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন, থার্ড পার্টি বা বিভিন্ন
দুই একটি ইন্ডিপেন্ডেন্ট বডির সাথে আমরা সেগুলো নিয়ে কাজ করার একটা পর্যায়ে, যেহেতু আসলে আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি তারা যেহেতু আসলে এই বিষয়গুলো নিয়ে একটা 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 নিয়মের মধ্যে থেকে একটা একটা সিকোয়েন্স ফলো করে কাজ করেছে, তো দিন শেষে আসলে আরামবাগ ক্রীড়া সংঘের বিষয়গুলোতেই আসলে তারা একদম যেটাকে আমরা বলি যে সুস্পষ্ট প্রমাণ পায়, এবং এর বাইরে যে আমরা কাজগুলো করেছি তো সেই বিষয়গুলোতে প্রমাণ পাওয়া যায়নি। বাট আমরা আসলে মানে বটম লাইন যেটা বলতে চাই যে আসলে এটা হচ্ছে যে একটা অনগোয়িং প্রসেস মিনস হচ্ছে যে খেলাটার পবিত্রতা বা ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য বিভিন্ন থ্রেট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে আঘাত করার চেষ্টা থাকবে। এবং নট অনলি দ্যাট, আমরা যদি একটু কোভিড সিচুয়েশনে এশিয়ান ফুটবল কনফেডারেশন সেই গত বছর আমরা স্পষ্ট মনে করতে পারি যে গত বছর কোভিড সিচুয়েশনটা যখন আসলে সেই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন একটা চিঠি দিয়ে এশিয়ার 47টি দেশকে কিন্তু তারা অ্যাওয়ার করে যে কোভিড সিচুয়েশনে যেহেতু আসলে খেলাধুলা বন্ধ ছিল, সেক্ষেত্রে আসলে সেই কোভিড সিচুয়েশনের পরে যখন খেলাধুলা শুরু হবে তখন খুব স্বভাবতই এই পাতানো খেলা বা স্পট ফিক্সিং অথবা ম্যাচ ম্যানিপুলেশন বা লাইভ বেটিং, অনলাইন বেটিং, এই বিষয়গুলো কিন্তু অনেক জোরে সোরে থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকটা দেশকে অনুরোধ জানিয়েছে, তাদের ফুটবল ফেডারেশনগুলোকে অনুরোধ জানিয়েছে এই বিষয়গুলোতে যেন সজাগ দৃষ্টি রাখা হয়। সো এটা মানে অন সাইডেড বা মানে শুধু এই বছরের জন্য অন ইয়ার বা একটা মৌসুমের কোনো কাজ না, সবসময় এই বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আসবে, যেটাকে আমাদেরকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগুলোকে আমাদেরকে কমবেট করতে হবে এবং এই বিষয়গুলোকে আমাদেরকে রেজিস্ট করতে হবে। সোহাগ ভাই, এবং সেই বিষয়ে অবশ্যই জি প্লিজ এই ক্ষেত্রে কি ক্লাবগুলোর আপিল করার কোনো সুযোগ থাকে? আর যদি না থাকে সেক্ষেত্রে কেন নেই এই ধরনের সুযোগ? না, অফকোর্স আপিল করার সুযোগ রয়েছে। আমাদের এটা আসলে বিএফএফ ডিসিপ্লিন কমিটির ডিসিশন এবং আমাদের যে বিজনেস রুল, আমাদের যে প্রসিডিউরাল যে বিষয়গুলো রয়েছে, তো সেই অনুযায়ী অ্যাগ্রিভড যে কেউ বাফুফে অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করতে পারে উইদিন সার্টেন টাইম ফ্রেম, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অ্যাপিল ফি জমা দিয়ে এনিবডি ক্যান অ্যাপিল। এবং সেটা বাফুফের যে আমাদের অ্যাপিল কমিটি রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপিল কমিটি, সেই অ্যাপিল কমিটি সেই জিনিসগুলোকে ডিল করবে। সোহাগ ভাই, আমি একটু স্পেসিফিকলি জিজ্ঞেস করতে চাই, যদি আপনার বলার এখতিয়ার থাকে সেক্ষেত্রে আপনি বলবেন, না হলে নাই। সেটা হচ্ছে এক্ষেত্রে আরামবাগের অভিযোগটা আসলে কোন জায়গায় স্পেসিফিকলি? তারা কি একদম পুরোপুরি ম্যাচ ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে, নাকি যেগুলো আমরা দেখছি বেটিং, স্পট ফিক্সিং কিংবা অনলাইন বেটিং, সেগুলোতে আসলে মূল সমস্যাটা কোন জায়গায় ছিল? যদি আপনার বলার এখতিয়ার থাকে সেক্ষেত্রে আপনি বলবেন। আমি একটু একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে জিনিসগুলো আসলে এরকম ছিল যে খেলাটাকে স্বাভাবিক যে খেলাটার গতি, সেই গতিটাকে নষ্ট করা হয়েছে। আমরা হয়তোবা জানি যে আসলে আজকের ম্যাচটাতে খুব স্বাভাবিকভাবে আরামবাগ হয়তোবা হারবে, তো সেক্ষেত্রে আসলে সেই হারবো আমি জানি, বা সেক্ষেত্রে হারার আগে আমি ঠিক করে বসে আছি যে আসলে আমি কয় গোলে হারবো, এই লেভেলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। সো আমি এর থেকে বেশি আসলে আর শেয়ার করা, আই এম অ্যাফ্রেড যে আই কান্ট। ওয়েল, সোহাগ ভাই, আপনার লিমিটেশনের জায়গাটাও আমরা বুঝি, বাট সেক্ষেত্রে প্রশ্নটা আসলে ওইখানেও এসে যায় যে আমি কার সঙ্গে কয় গোলে হারছি, সেক্ষেত্রে তারও একটা পার্টিসিপেশন থাকে কিনা। এনিওয়েজ, আমি আরেকটা প্রশ্ন শেষ একটা প্রশ্ন করে আপনাকে বিদায় দিতে চাই। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফুটবল পাড়া একটা দাবি আছে, সেটা হচ্ছে যে দুটো দল রেলিগেটেড হয়েছে, ব্রাদার্স ইউনিয়ন এবং সেই সঙ্গে আরামবাগ, এই কোভিড পরিস্থিতি বিবেচনা করে তাদের একটা রেলিগেশনটা স্থগিত করার ব্যাপারে একটা কথা ছিল। আরামবাগের ব্যাপারে তো এখন কোনো প্রসঙ্গই আসে না, কারণটা হচ্ছে তারা এমনিতেই শাস্তির মুখে পড়ে গেছে। বাট পার্টিকুলারলি আমি ব্রাদার্স ইউনিয়ন নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, যে অনেকের একটা জোর দাবি আছে, ব্রাদার্স একটা ঐতিহ্যবাহী বা পুরনো ক্লাব, এই মানবিকতার বিবেচনা থেকে বা কোভিড পরিস্থিতি বিবেচনা করে রেলিগেশন স্থগিত হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আমার পক্ষে আসলে ইয়েস নো ঠিক এই মুহূর্তে এটার উত্তর দেওয়া সম্ভব না। বাট যেটা আমি বলতে পারি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা তো আসলে যে কোনো একটা সিজন যখন আয়োজন করা হয়, সিজনের একটা রেগুলেশনস থাকে, তো সেই রেগুলেশনস মেনটেন করে কিন্তু আমাদেরকে খেলাটা আয়োজন করতে হয় এবং সেই রেগুলেশনস মেনটেন করে কিন্তু টোটাল ফুটবলীয় কার্যক্রমটা, টোটাল লিগটি বা কম্পিটিশনসটা অ্যাডমিনিস্টার করা হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আবার আসলে বিশেষভাবে বিশেষ পরিস্থিতিতে অনেক সময় কিন্তু বিশেষ আঙ্গিকে বিশেষ দৃষ্টিকোণ থেকে অনেক কিছু বিচার বিশ্লেষণ করা হয়।
সো আই থিঙ্ক টাইম উইল সে মানে এটার ব্যাপারে আসলে বাফুফের স্ট্যান্স কি বা বাফুফের ডিসিশনটা কি হবে। অর্থাৎ আমরা স্পেসিফিক এখনো কোনো কিছু ধরে নিতে পারছি না। সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু স্পোর্টস লাইভ। আমার আজকে একটা গান খুব মনে হচ্ছে, সেটা হচ্ছে অনেক সাধনার পরে আমি, তারপর জিজ্ঞেস করো কি? মেসিকে পেলে, তাই তো? এক্স্যাক্টলি, অর্থাৎ অপেক্ষার প্রহর শেষে আজ পিএসজির জার্সিতে অভিষেক হতে পারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিলেও রহস্য রেখেছেন কোচ মরিসিও পচেত্তিনি। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে মেসি খেলবেন কি না সেই উত্তর এখনো মেলেনি। রাত 1:15টায় পিএসজি প্রতিপক্ষ রাস। মেসি, নেইমার ও এমবাপ্পে স্কোয়াডে থাকবেন, যদিও শুরুর একাদশে থাকবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আর মেসি এখানে কেমন করছে সেটা পর্যালোচনা করে দেখা হবে, তারপর সিদ্ধান্ত নেব সেই স্কোয়াডে থাকবে কিনা। এদিকে মেসি যেদিন মাঠে নামছেন বলে গুঞ্জন আছে, সেদিন মাঠে নামছে বার্সেলোনাও। স্প্যানিশ লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাতে মেসিহীন বার্সেলোনা নামছে রাত 9টায় তাদের প্রতিপক্ষ গেটাফে। ক্যাম্প নুতে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই কাতালানরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 9:30টায় তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। এবং অবভিয়াসলি এই ম্যাচে রোনাল্ডো নেই, কারণ রোনাল্ডো সবেমাত্র ম্যানিউতে জয়েন করছেন। অনেকে আবার আশায় বুক বেঁধে থাকতে পারেন যে ম্যানিউয়ের খেলা, সেক্ষেত্রে রোনাল্ডো থাকবেন কিনা। না, এই ক্ষেত্রে এখন পর্যন্ত অফিসিয়ালি তো কোনো কনফার্মেশন নেই। পারফরমেন্সের জন্য কন্ডিশনকে কাট করায় দাঁড় করাতে চান না তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী। যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে দলের জন্য অবদান রাখাটাই তার কাছে সবচাইতে বড় ফ্যাক্টর। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের মূল অফ স্পিনারের দায়িত্ব পালন করতে চান ঠিকঠাক, সেই সাথে ব্যাটার ফিল্ডিংও আরও পরিণত হতে চান শেখ মেহেদী। সকালেই হঠাৎ খবর, শিডিউল অনুশীলন বাতিল করেছে নিউজিল্যান্ড। কেন বাতিল? নতুন করে করোনায় কি কেউ আক্রান্ত হলেন? এমন শঙ্কা আর গুঞ্জনের মাঝে নিউজিল্যান্ড দলের ম্যানেজার নিশ্চিত করেন কিছুই হয়নি, শুধুমাত্র বিশ্রামের জন্য অনুশীলন বাদ। প্রথম 2 দিনে ঢাকার গরমে যে হাঁপিয়ে উঠেছেন টম ল্যাথামরা সেটা পরিষ্কার। একই সাথে কন্ডিশন আর মন্থর উইকেটের চ্যালেঞ্জ নিতে হচ্ছে কিউইদের, যেমনটা টাইগারদেরও পড়তে হয় ওদের কন্ডিশনে খেলতে গেলে। তবে এই কন্ডিশনকে পারফরমেন্সের পিছনে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী। ডিফারেন্ট কন্ডিশনে খেলতে গেলে আপনার মাইন্ড সেট আপটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েদারও ডিফারেন্ট থাকে, এখানে কোনো এক্সকিউজের জায়গা নাই। এখানে আপনি ভালো করতে পারলে আর আলটিমেটলি টিমেরটাই ভালো হবে। তবে চেনা কন্ডিশনে দলের মূল অফ স্পিনারের দায়িত্বটা পালন করতে হবে শেখ মেহেদীকে। মাত্র 14 টি-20 খেলে 10 উইকেট পাওয়া মেহেদী অবশ্য প্রস্তুত নতুন বলেও দায়িত্ব নিতে। নতুন বলের রোলটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমি সাকসেস হইতে পারি তাহলে টিমের জন্য ভালো। পাওয়ার প্লেটা ভালো একটা ফুলফিলভাবে কাভার করা যায়। দেখা যাচ্ছে আপনি একটা ওভার ভালো করতে পারলে অন্য অপোনেন্ট থেকে একটা ওভার বেশি রান হয়ে যায়। টিমের যে অফ স্পিনার, মেইন অফ স্পিনার হিসেবে দায়িত্ব তো থাকেই। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং করেছেন টপ অর্ডারেও। দলের প্রয়োজনে অবশ্য যে কোনো পজিশনে অবদান রাখতে চান, হয়ে উঠতে চান একজন কার্যকর অলরাউন্ডার। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে হেডলিং টেস্টে ইনজুরির কারণে হাসপাতালে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। হেডলিং টেস্টের দ্বিতীয় দিনেই বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন জাদেজা। সেই সময়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। চোটের কারণে খানিক সময়ের জন্য মাঠ থেকে বের হলেও পরে আবার ফিরে এসে বোলিং করেন জাদেজা, কিন্তু পরে পায়ের চোট স্ক্যান করতে হাসপাতালে যেতে হয় তাকে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের ছবি পোস্ট করেন এই ভারতীয় অলরাউন্ডার। 2 সেপ্টেম্বর ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু হলেও জাদেজাকে সেই ম্যাচে ভারত পাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। মাওলানা ভাসানী স্টেডিয়ামে সাবেক হকি খেলোয়াড় এবং হকির নিবেদিত প্রাণ আনভীর আদিল খান বাবুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12:15টায় তার প্রিয় স্থান হকি টার্ফে হয় দ্বিতীয় জানাজা। হকি ও ক্রীড়াঙ্গনের অনেকে আনভীর আদিল খান বাবুকে শেষ বিদায় জানিয়েছেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার পর ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিলেন আনভীর আদিল খান। তার সময় জাতীয় দলের প্রধান গোলরক্ষক হিসেবে প্রতিনিধিত্ব করতেন তিনি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই।